এখন যে ঘটনাটি শুনবেন সেই ঘটনাটি একটি ছিন্ন ভিন্ন লাশের ঘটনা, এবং যে ঘটনাটি ব্যাখ্যাতীত, যে ঘটনার ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব নয়, এবং এই ঘটনাটি অসম্ভব রকমের অদ্ভুত টাইপের একটি ঘটনা। চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে থ্যাংক ইউ যে আপনি অনেক কষ্ট করে এসেছেন এবং আমাদেরকে এত ব্যস্ততার মাঝখানেও সময় দিয়েছেন। আপনার আর বাবু ভাইয়ের কাছে আমাদের আসলে ঋণের কোনো শেষ নেই। না রাসেল ভাই, জিনিসটা একটু অন্যরকম। আমরা তো আসি আপনাদের জন্য, আমাদের লিসেনারদের জন্যই। তো আসলে রাসেল ভাই, ঘটনা কিভাবে শুরু করবো আমি আসলে গুছাতে পারছি না, হাত পা কাঁপছে কেমন জানি লাগছে আর কি। কারণ ছবিটা পাওয়ার পর থেকে আমি ছবিটা দেখে আমার যে অসুস্থ ফিল, একটু ডিফারেন্ট মনে হচ্ছিল আর কি। পাওয়ার পর থেকে আমার নিজের একটু খারাপ লাগছে। তো যার সাথে ঘটেছে মাসুম ভাই দেখেছেন, মাসুম ভাই আপনার কাছে কেমন লেগেছে? মাসুম ভাইকে দেখিয়েছিলাম, ভয়ঙ্কর। মাসুম ভাইয়ের গলা শুনলেন আপনারা, ভয়ঙ্কর, এবং মাসুম ভাইয়ের কাছেও ভয়ঙ্কর লেগেছে। তার মানে বুঝতেই পারছেন খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। আমরা সময় নষ্ট না করে ঘটনায় চলেছে। আসলে ঘটনাটা কোথায় ঘটেছে রাসেল ভাই বলতে পারছি না, একটি আমার অনেক পার্সোনাল কারণে মানা করা আছে। আমরা ঘটনাটাই ঘটনা বলবেন, এবং আমরা কোথায় ঘটেছে সেটা কিন্তু আমরা জানি, আমরা অফ এয়ারে সেটা শুনেছি, এবং সেখান থেকে অনেকেই হয়তো শুনছেন এই মুহূর্তে। অবশ্যই অনেকেই শুনছেন। তো যে জায়গার ঘটনা, সেখানে আসিফ নামে এক ব্যক্তি, ভদ্রলোক, আমাকে এই ঘটনাটি শেয়ার করেন আমার চেম্বারে এসে। তো 2008 সাল রাসেল ভাই। তো তখন তার বিজনেস ছিল হচ্ছে আপনার বাইকের শোরুম। তো ওই শহরে তার বাসা থেকে একটু দূরে আর কি, মানে মেইন মার্কেটটা, তো শোরুমটা সেখানে। তো তার বাসায় যেতে আসলে একটা রেল লাইন পড়ে। রেল লাইনটা ক্রস করার পর পশ্চিম দিকে যেতেই 3টা বাড়ি পরেই একটা থানা, ওইখানে রিজিওনাল থানা। ওই থানাটার পরে 2টা বাড়ি, এবং শেষ বাড়িটা তাদের বাড়ির পেছনে পুরা ধুধু ক্ষেত। আচ্ছা, ওই বাড়িটার পরে আর কোনো বাড়ি নাই, একটা জাস্ট টিনের বাড়ি আছে। আর ডান পাশে মানে একটা কলোনির মতোই শেষ প্রান্তে তার বাড়িটা। তো 2007 সালে তারা ওই বাড়িটা 5 তালা করে। এর আগে টিন শেড ছিল, এবং ওই এলাকার তারা স্থানীয়। আগে শহরের দিকে থাকতো, পরে এখানে জায়গা জমি কেনা ছিল, পরবর্তীকালে বাড়ি করেছে থানার পাশে। আর রাসেল ভাই, থানার শেষ বাড়ি একটু অন্ধকারাচ্ছন্ন, একটু শহর থেকে একটু বাইরে, মানে শহরে যেতে ওইখান থেকে রিক্সা ভাড়া 20 টাকা লাগে রিজিয়নাল। তো ওই থানাও তাদের পরিচিত। থানার যে পুলিশ সাব ইন্সপেক্টর, উনি হচ্ছেন যে বলছেন তার ফুফাতো ভাই। আচ্ছা, তো আত্মীয় স্বজনই ওখানকার সবাই পরিচিত। তো ঘটনার দিন, যেদিন উনি বাসায় ফিরছিলেন, সেদিন আর মানে বন্ধু বান্ধব ছিল সবাই সাথে। এলাকায় দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে বলতে প্রায় 11:30 নাগাদ বেঁচে যায়। উনি তখন সবাইকে বলে যে না, এখন যাওয়া দরকার, বাসায় বেশি রাত হয়ে গেছে। তার বড় ভাই থাকতে হচ্ছে সুইজারল্যান্ডে, আর তিনি, তার বাবা মা থাকতে হচ্ছে এই বাসায়। ওই বিল্ডিং এর 3 তলা 4 তলা তারা ডুপ্লেক্স করে নিয়েছিল, আর নিচতলা 2 তলা ভাড়া, 5 তলা ছিল খালি। আচ্ছা, তো তিনি সবসময় দেখা যায় তো ওই বাড়িতে সবার লাস্টে তিনিই যেতেন। শোরুম টোরুম বন্ধ করে রাত 11টা 11:30 নাগাদ। তো বন্ধ করে যখন তিনি ওই দিন রেল লাইনের কাছে পৌঁছলেন, বাসায় যাবেন, তো তিনি দেখলেন যে দূর থেকেই ওই রেল লাইনের যে ব্যারিকেডটা, ক্রসিং করার সময় ট্রেন যে ব্যারিকেডটা ছিল মানে থাকে, সেটা ওই লোকটা নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পর লোকটা চলে গেল, আর তিনি দেখলেন যে ট্রেন প্রায় চলে এসছে। তো তিনি ওই বাসটার নিচ দিয়ে মাথা দিয়ে ঢুকে জাস্ট রেল লাইনটা ক্রস করবে না, কারণ এখন ট্রেন এত ডিস্টেন্সে চলে এসছে যে এখন ওই রাস্তা মানে লাইনটা ক্রস করাটা ঠিক হবে না। এমন সময় একটা মেয়ে হঠাৎ তার ডান পাশে 2 ফিট কাছে, হঠাৎ তিনি দেখলেন যে একটা মেয়ে এসছে। রাত্রে তখন 11:30 পৌনে 12টা বাজে। মেয়ে এসে জাস্ট ট্রেনটা আসলো, আর ট্রেনটার সামনে ঝাঁপ দিয়ে দিল তার চোখের সামনে, একদম চোখের সামনে। মানে মেয়েটাকে দেখারও তিনি কোনো সময় পান নাই, কিন্তু মেয়েটা এসে তার ট্রেনের সামনে মানে ঝাঁপ দিল। তিনি জাস্ট একটুকে দেখলো যে ট্রেনটা মেয়েটাকে নিয়ে সামনে এগিয়ে গেল, এবং বডিটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আচ্ছা, তো ট্রেনটা যাওয়া পর্যন্ত তাকে ওয়েট করতে হবে বডিটাকে পাওয়ার জন্য। ওই রেল লাইনের সাথে যে বক্সটা আছে, ওই লাইটে যতটুকু দেখা যাচ্ছে, ওই ট্রেনটা যেতেই ওই লোকটা সহ তিনি, ওই যে লোকটা ওই ট্রেনের ব্যারিকেডটা নামিয়ে দেয় বা উঠিয়ে দেয়, সেই লোকটা সহ তিনি কাছে গেলে দেখলেন যে খালি একটু আগাতেই একটা হাত কাটা পড়ে আছে, আর একটু সামনে এগোতেই মাথাটা পড়ে আছে, বডিটা আরো সামনে। আচ্ছা,
কিন্তু এই অবস্থায় তিনি আর চেষ্টা করলেন না, এবং মোবাইল ফোনে উনি ওনার আত্মীয়কে ফোন দেওয়ার চেষ্টা করলেন না, যেহেতু থানা কাছেই। হ্যাঁ। দৌড়ে গেলেন থানার কাছে, আচ্ছা। বলা যে ট্রেনে কাটা পড়েছে, এবং ওই মুহূর্তে তার কাজিন ওই দিন কর্মরত ছিলেন না, ওই দিন তার ডিউটি ছিল না রাতে। তো তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা আসো, আমি পরে ফোন দিয়ে জানাবে। ওই মুহূর্তে যারা কর্মরত ছিল তারাও সবাই তারা পরিচিত, যে আপনারা একটু আসেন, ওইখানে একটা লাশ একদম ট্রেনের উপরে ঝাপছে, কাটা পড়ছে। তো সবাইকে নিয়ে কাছে গেল, কাছে যাওয়ার পরে প্রায় রাত 3টা পর্যন্ত খুঁজল, কিন্তু রাসেল ভাই মাথাটা পেল না। যে বললাম মাথাটা পড়ে আছে, মাথাটা পায়নি, কিন্তু বডির অন্যান্য পার্টস গুলা পেল। পাওয়ার পরে সেটা রাত 3টা পর্যন্ত বসে পুলিশ নিজেই কেস করলো, কারণ ওখানে তো আর কোনো কেউ মানে বাদী নাই। তো পুলিশ নিজেই কেস করে লাশটাকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিল মর্গে। তো সেদিন রাতে তিনি বাসায় যান, রাত 3টা বেজে যায় তার বাসায় যেতে। বাসার সবাইকে বলে যে দেরি হওয়ার কারণটা কি, কিন্তু তার মনে রাসেল ভাই সারাক্ষণ ওই যে ছলাৎ করতে থাকে, ছ্যাঁচড়াট করতে থাকে। হঠাৎ করে এই মনে হয় যে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, এরকম টাইপের হ্যালুসিনেশন তার সামনে করতে থাকে। খুব সিম্পল, আপনার আমার সবারই হতে পারে সেটা। তো উনি তার পরবর্তী দিন তার ফ্রেন্ডের সাথে দেখা করেন, বলে যে লাশটার কি অবস্থা। বলছে লাশটা তো ময়না তদন্তের জন্য পাঠাইতে হয়েছে, ডেড বডিটা এখন ওই ডোম লাশটা কি করবে না করে পরবর্তীতে ওইখানে রিজিওনাল কোনো হাসপাতালে, আসলে গভর্নমেন্ট হাসপাতালে কোনো ফ্রিজার নাই। তো ওই মুহূর্তে একটাই হাসপাতালে ফ্রিজার একটাই ছিল। তো ওর কাজিন বলছে যে ওই ফ্রিজারে পাঠাই দিব যদি পারি, 2 সপ্তাহ দেবো, যদি ক্লেম করতে কেউ আসে তাহলে লাশ দিয়ে দিব, আর যদি ক্লেম করতে কেউ না আসে তাহলে হয় হাসপাতাল কর্তৃপক্ষ নাহলে দাফন করে দিব। তা হাসপাতাল কর্তৃপক্ষ ডিসাইড করবে, যদি রাখতে চায় তারা লাশ রাখতে পারে। এই শোনার পর তার ওই দিন থেকেই মন খারাপ আছে। টানা 7 দিনের মধ্যে হয়তো সে 7 দিনই ঘুমায় নাই। এই 7 days, ওই ঘটনার ঠিক 7 দিন পর তিনি ওভার শোরুম বন্ধ করে বাইক নিয়ে ওই রেল লাইনের কাছে আসে। ওই দিনও ঠিক একই অবস্থা রাসেল ভাই। ওই দিন প্রতিদিনই রাত্রে 11টা 11:30 থেকে একটা ট্রেন ওই জায়গার শেষ প্রান্ত, শেষ স্টেশন, তাদের তার শেষ স্টেশনে পর্যন্ত যায়। ওই রেল লাইনের সামনে তার বাইক আবারও থামে, কিন্তু আজ ওই ব্যারিকেডটা নামানো এবং তিনি ক্রস করে যেতে পারছে না। আচ্ছা। এবং যে লোকটা নামিয়ে দেয় বা উঠিয়ে দেয় সে ওই দিন নাই এখানে। আচ্ছা। তো সে দেখলো যে প্রায় 1 কিলোমিটারও না, আরো কাছে ট্রেনের লাইট দেখা যাচ্ছে, ট্রেনটা এগিয়ে আসছে। কিন্তু রাসেল ভাই ওই এগিয়ে আসা পর্যন্ত ট্রেনটা আসছে না প্রায় 15 মিনিট 20 মিনিট। তিনি একটু অবাক হয়। তো তিনি ভাবে যে এইখানে বেশিক্ষণ চালানো ঠিক হবে না, আমি চেষ্টা করি যদি এটা উঠাতে পারি তাহলে আমি বাইকটা টেনে চলে যাব। ওই পারে নিয়ে গেলে তারপর কোনো টেনশন নাই, কেউ চলে গেলাম, পরে ট্রেন গেল। কিন্তু সে রাসেল ভাই ওই জিনিসটা যে লিভারের মতো রাউন্ডের জিনিসটা ঘোরানোর চেষ্টা করলো, ওই বাসটা সে উঠাতে কিছুতেই পারলো না। কিন্তু ওই চিকনা হ্যাংলা পাতলা মানুষটা কিন্তু ঠিকই উঠায় ফেলে। তো সে এরকম লম্বা মানুষ কিন্তু উঠাতে পারলো না। তো সে একটু কষ্ট পেয়েই বাইকের উপরে আসলো, যে ট্রেনটা যাওয়ার পরেই যাই, কি করার। কিন্তু ওই জায়গায় কোনো ক্রসিং নেই রাসেল ভাই, যে অন্য একটা ট্রেন আসার জন্য সেটা অপেক্ষা করছে। ঠিক হঠাৎ করে রাসেল ভাই তার ডান পাশে 2 ফিট ডিস্টেন্স একটা মেয়ে আসে। সেই মেয়েটা থেকে ভালো করে দেখে, কিন্তু ওদিনের মতোই লাগছে, কিন্তু রাসেল ভাই ওই মানুষটার তো চেহারা সে দেখে নাই, কারণ মাথা মানে হঠাৎ করে এসে তার পাশ থেকে জাম্প করে, তো লাশটা ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং ডেড বডিটার মাথাটাও পরে পাওয়া যায় নাই। তো পাশে, আমি জাস্ট আপনাদেরকে বলার জন্য বলছি, পাশে যে মেয়েটা আসে তার সাথে কোনো সাদৃশ্য নাই, কোনো মিল নাই। পাশে একটা মেয়ে 2 ফিট দূরে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা আসার পরই ট্রেনটা চলে আসে রাসেল ভাই। আচ্ছা। ট্রেনটা আসার পর মানে ওনার বাসা তো রেল লাইনের সাথেই, এতদিন ধরে ট্রেন যাচ্ছে, মানে ট্রেনের লাইনের পাশে দাঁড়ায় থাকলেও ট্রেন যাওয়ার সময় হাত পা কাঁপে, মানে কাঁপে, মাটিটা কাঁপে। কিন্তু এই ট্রেনটা হঠাৎ করে পাস করছে, কিন্তু কোনো শব্দ নাই রাসেল ভাই, একদম নিঃশব্দ। এই প্রতিটা বগি সেম কালার, পরিষ্কার ট্রেন, এবং পুরা ট্রেনটা অন্ধকার। খালি ট্রেনের সামনের লাইটটা এসে দেখতে পায়, তো ট্রেনটা ক্রস করে যাচ্ছে রাসেল ভাই নন স্টপ। ওরই মাঝখানে যে মেয়েটা পাশে দাঁড়িয়ে ছিল, সেই মেয়েটা তাকে বলল যে আমার মাথাটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি, আপনারা কি একবারও চেষ্টা করেছেন আমার মাথাটা খোঁজার? আমার মাথাটা ছাড়া আমাকে দাফন করবেন না। উনি চিৎকার করে আবারও বলল, আমার মাথাটা ছাড়া যেন আমার দাফন না হয়, আমার শরীরের সাথে যেন আমার মাথাটা থাকে। এইটা যখন চিৎকার করে তিনি শুনলেন, তখন তিনি জাস্ট বাইকটা স্টার্ট দিয়ে পিছনে ঘুরিয়ে ব্যাক করলেন, আর ক্রস করার দিকে, আর শহরের দিকে একদম।
পরবর্তী দিন ওই দিন রাতে সে তার ফ্রেন্ডের বাসায় ছিল। পরবর্তী দিন সে বাসায় আসে এবং বাসায় আসার পর কাউকে জানানোর মতো শক্তি বা ক্ষমতা তার ছিল না। ওই দিন রাত তিনি ঘুমাতে পারেন নাই, সারা রাত তিনি ফ্রেন্ডের বাসায় সজাগ ছিল। এবং পরবর্তী দিন সে থানায় যে জিজ্ঞেস করলো যে এই ওই লোকের মেয়েটার কি অবস্থা, যে ডেড বডিটা এতদিন ওই দিন তুই নিয়ে গেলি। তো ওই পুলিশ অফিসার যে উনি বলছে যে আসলে ডেড বডিটা তো কেউ কেউ ফ্লেম টেম করে নাই, ওই থানার লোক মানে হসপিটালের লোকজনই নিয়ে নিছে, আর ওইটা তোর মাথা পাওয়া যায়নি, তো কি করব, আমি আর কোনো কিছু খবর টবর নিই আর কি। তো সে তখন বললো যে আচ্ছা শোন, গতকালকে রাতে এই ঘটনাটা পুরোটা সে তার কাজিনকে শেয়ার করলো। তার কাজিন তার থেকে বয়স 1 বছরের ছোট। তখন সে তার কাজিনটা বললো যে এটা তোর হ্যালুসিনেশন, তুই প্রতিদিন রাতের বেলা মুভ করিস, আর ওই দিনের পর থেকে তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তুই এখন পর্যন্ত ঠিক মতো ঘুমাস নাই, তুই এটা 100% শিওর থাক এটা হ্যালুসিনেশন, তুই এটা নিয়ে টেনশন করিস না, এটা নিয়ে চিন্তা করা বন্ধ কর, ওই লাস্ট তো লাস্টের জায়গায় চলে গেছে। পুলিশ অফিসার ভদ্রলোক যিনি তার কাজিন বল রাসেল ভাই এটা কিন্তু একটু পয়েন্ট আউট করে রাখা হলো যে সে তাকে বলে দিল যে ডেড বডিটা ওখান থেকে হসপিটাল কর্তৃপক্ষ সরিয়ে ফেলেছে, নিয়ে নিচ্ছে তারা নিজেদের কর্তৃপক্ষ, তাদের নিচ্ছে। এই জায়গাটা মনে রাখবেন, এটা পর একটা ক্লু আছে। তো শেষে তিনি বাসায় চলে যান। রাসেল ভাই এইখানে উনি বারবার থানার দিকেই ধাবিত হতে লাগলেন, যে কিছুদিন পর পর খালি থানায় যেত যে কোনো খবর আছে কিনা, কোনো খবর পাওয়া যায়। ওই মহিলার ওই কথাটা তার গায়ে লেগেছে এবং ওই মুহূর্তে তার খালি চিন্তা করতে থাকে, এখন যদি হাসপাতাল কর্তৃপক্ষ ডেড বডিটা নিয়ে যায়, ও কিন্তু বারবার আমাকে বলেছে যে আমার লাশ জন্য মাথা ছাড়া দাফন না হয়, আমি একজন মুসলমান, আমার জন্য মাথা ছাড়া দাফন না হয়। এখন ওনার বারবার এটা খালি মানে চিন্তা করলেই মাথা ঘামতে থাকে। উনি কি করবে যদি কোনো প্যারানর্মাল কিছু তার সাথে ঘটে যায়, যদি তার উপর চেপে বসে কিছু, এই জিনিসটা তার বারবার বারবার খালি মাথায় দৌড়াতে থাকে। ওই দিন থেকে ঠিক 15 দিন পর রাসেল ভাই 24 কি 25 দিন, অ্যারাউন্ড 25-27 এরকম দিন, মানে ঘটনা থেকে 24-25 দিন পর উনি বাসায় শোরুম টোরুম বন্ধ করে বাসায় আসে। রাত এরকম 11টা সাড়ে রেগুলার ডেট, তো 11টার দিকে সে বাসায় আসে। তো সে মেইন গেট লাগানোর পরে তার বাসার লনটা ক্রস করার পর কোলাপসিবল গেটটা লাগিয়ে সে উপর উঠবে। উপরে উঠতেই তিনি নিচতলা বাম পাশের ফ্ল্যাট থেকে একটা গন্ধ পায়, পচা গন্ধ, ফ্ল্যাটের পাশ দিয়ে যাওয়ার সময়। তিনি উপরে গেলেন ওই রাত্রের বেলায়, পরে গিয়ে তার মাকে বললো যে মা, এই নিচের গন্ধ, ভাড়াটিয়াদের ফ্ল্যাট থেকে গন্ধ আসতেছে, তো এত গন্ধ কেন, পাশ দিয়ে হাঁটে চলাফেরা করা যায় না, ময়লার স্তূপও তো দেখলাম না। তার মা বলে কই, আমি তো গন্ধ টন্ধ তেমন পাই নাই, চল তো। সে নিচে গেল এবং তার মা দেখলো যে আসলেই তো গন্ধ। তো পাশের যে ফ্ল্যাটের ভাড়াটিয়া, তখনও তারা ঘুমায় নাই, 2008 তো আসলে বেশি দিন আগে না। তো পাশের ভাড়াটিয়ারা তাকে কি বললো যে আন্টি, আমরা তো কয়েকদিন ধরে গন্ধ পাচ্ছি, মনে হয় ইঁদুর টিঁদুর ভেতরে মরছে, এই ভাড়াটিয়া গেছে কবে? বলে যে 20-25 মাসের মতো হয়, ওরা বলছিল ঢাকায় যাবে, 5-7 দিন পরে চলে আসবে, কিন্তু 1 মাস হয়ে গেল, ভাড়াও দেয় নাই, ওরা আসেও নাই, তালাও তো অনেকদিন ধরে তালা, কিন্তু গন্ধ টন্ধ তো কিছু বুঝতেছি না। তো পরের দিন সকালবেলা আবারও তারা নিচে নামে, পরের দিন সকাল 10টার দিকে নিচে নামার পর এই গন্ধটা চেক করার জন্য পুরো বাসার পেছনটা ঘরে, যতটুকু পর্যন্ত ওই ফ্ল্যাটের প্রতিটা জানালা বন্ধ, গন্ধটা খালি রাসেল ভাই দরজার পাশ দিয়ে আসছে। প্রতিটা জানালা বন্ধ, থাই অ্যালুমিনিয়াম দিয়ে বাসা বানাতো, খুব সুন্দর বাসা করছে আর কি। আমি আপনাকে ছবি দেখালাম, বাসার স্ট্রাকচারটা কিন্তু সুন্দর। তো উনি কি করলো যে যেহেতু ভাড়াটিয়া, ভিতরে প্রপার্টিজ আছে, যদি হঠাৎ করে ভেঙে ফেলি জিনিসটা তো আবার কি না কি হয়, কি ঝামেলা হয়, সে তার কাজিনকে ফোন দিল, যে পুলিশ অফিসার, ওর আসলে একটু সুবিধা কি, যদি তালাটা ভাঙি আবার তালা লাগাই দেবো, আর ভিতরের প্রপার্টি তো আমাদেরই দায়িত্ব থাকবে, আমরা তো কিছু করবো না। তো সে পুলিশ অফিসার মানে সে তার কাজিন আসার পরে, সে কাজিন একাই আসে আর কি, একাই আসে। তো আসার পরে হঠাৎ করে গন্ধ শুকে বলে, এখানে তো মরা লাশের গন্ধ, ইঁদুর পচার গন্ধ না, তো মরা লাশের গন্ধ। সে সাথে সাথে ওয়াকি টকিতে ফোন দিয়ে তার ফোর্সকে ডাকে। তো ফোর্স আসার পর তালা ভাঙে, দরজা খুলে, পুরা বাসাটা রাসেল ভাই খুব সুন্দর করে সাজানো ছিল, প্রতিটা রুমে লাইট জ্বলছে, খালি সোজা লাস্টের কর্নারের উপর হালকা ভেরানো অন্ধ। তো উনি পুলিশ অফিসারটা বলে যে আমি পুরা বাসাটার একবার চেক করি, সব শেষ ওইটাতে যাবো। গন্ধ রাসেল ভাই, মুখ দিয়ে কেউ ঢুকতে পারছে না, মানে কেউ যেতে পারছে না, ঢুকতে পারছে না, এরকম অবস্থা, এত গন্ধ, এত বাজে গন্ধ। কিন্তু ও সাথে থাকে,
আমি থাকবো সাথে, আমি দেখবো। তো প্রতিটা বাসা চেক করার পর লাস্ট যে রুমটা, ওই রুমে দরজাটা খোলে, সরায় ফেরায়। দরজাটা খুলতেই বুঝে যায় এই রুমে কিছু একটা ঘটেছে। লাইট জ্বালাতে দেখে একটা ডেড বডি ঝুলছে। এই ঝোলানোর মধ্যে কেমন একটা খোট আর একটা মাথা খাটের উপর পড়ে আছে। যে ছবিটা আমরা দেখেছি, যে ছবিটা আপনাদেরকে দেখেছেন, মাথা লাশের মানে মাথা খাটের উপর পড়া। পুরো রুমটা ঝকঝকে পরিষ্কার, খালি ওই দরজা খোলার সময় পা থেকে রক্ত মাটিতে ঠাস করে ফেটে পড়ে। আর আরেকটা আরো পটকা গন্ধ আসছিল বাথরুম থেকে। বাথরুমে একটা ডেড বডি ছিল, ওই যে মাথাটার অর্ধেক অংশ, যেটা মানে লাস্ট, মানে মাথাটা আলাদা, শুধু এটা বেডের উপরে, বেডটাও পুরা, চাদরটা পুরা মচড়ানো। আর রান্না মানে বাথরুমের ভেতরে কোমরের উপরে পড়া লাশটা, ওইটাও পচে গেছে একদম, এবং অলরেডি সবার মাথায় প্রশ্ন আসছে, পোকা ধরে গেছে। অলরেডি সবার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে সেই রেল লাইনের সাথে এটার সম্পর্ক কি? রাসেল ভাই উনি যেটা দেখলো যে ও তো সবার লাস্টে ঢোকে রুমের ভেতরে, যে ওই চেহারার সাথে ওই খাটের উপরে যে মাথাটা পড়া ছিল সেই চেহারা হুবহু। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে উনি তখন অজ্ঞান হওয়ার মতো অবস্থা, এই গন্ধ প্লাস ওই চিন্তা সব মিলে তার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তাকে ওই পুলিশ অফিসারের ফোর্স তাকে ধরে নিয়ে বাইরে নিয়ে যায় এবং ডেড বডি পুরো পেঁচিয়ে প্যাকেট করে পরে তদন্তের জন্য বাইরে মানে পাঠিয়ে যায়। তো বলে যে তদন্ত হোক, সবকিছু কাটাছেড়া হোক, কোনো সমস্যা নেই, তদন্ত তো হবে, কারণ এটা কেস, মার্ডার কেস অবশ্যই। কারণ পুলিশ উনি ওই কাজিন তাকে ঢুকেই বলেছে এটা সুইসাইড না, যেটা ঝুলছে এটা সুইসাইড, এটা মার্ডার কেস 100%। কারণ সুইসাইড করার লোক এখানে ঝুলতেছে আর এখানে মার্ডার করে বসে আছে, এরকম এটা হবে না, এটা হওয়ার সম্ভাবনা নেই, 100% মার্ডার কেস। আর যে ধরনের পাচ্ছে সেটা মার্ডার কেসে, কারণ ওই আলমারি ভর্তি টাকা ছিল এবং টাকার সাথে যে চেক বই উঠিয়েছে টাকা, সেখানে জাস্ট একটা বান্ডিল পড়া ছিল, বাকি সব নিয়ে চলে গেছে, আর কিছু নাই। পুরো আলমারি তছনছ করা ছিল, ল্যাপটপটা মোবাইল ফোনটা ছিল না, এবং টেবিলের উপরে কেনা জানি 7,000 টাকা পড়া ছিল। আচ্ছা, তো লাশ পরে নিয়ে যায়, পরবর্তী সময় লাশটা, যেমন তার ইচ্ছা ছিল যে বলবে যে ওই লাশটাকে যেন একসাথে দাফন করা হয় এবং মাথাটা যেন জোড়া দিয়ে দেওয়া বলে দিয়েছিল সে। তো পরবর্তী সময় রাসেল ভাই, আমি আপনাকে বলি যে যখন তদন্ত রিপোর্ট দেওয়ার পরে পুলিশ যখন এই কেসের সিআইডি সহ কেসের সবকিছু করে, এই কেসের কিন্তু কেউ ক্লেম করতে আসে নাই রাসেল ভাই তখন পর্যন্ত, কারণ যে হাজব্যান্ড ওয়াইফটা ছিল তারা পালিয়ে বিয়ে করেছিল এবং পুরো ফ্যামিলি তাদেরকে মেনে নিচ্ছিল না। এখন সাসপেক্ট হতে পারে কারা খুন করেছে। আসলে রাসেল ভাই সিম্পল ডাকাতি কেস ছিল, ওই ডাকাত দল তাদের দুইজনকেই খুন করে গেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ওয়াইফটাকে তারা জবাই করে গেছিল এবং জবাইটা করেছে কোমরের উপরে। যে মোবাইল ফোনটা নিয়েছে তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিল যে ওয়াইফটাকে জবাই করা হয় কোমরের উপরে এবং মাথাটা তারা নিয়ে খাটের উপরে রেখে দেয়। তাহলে সেই অদ্ভুত ট্রেন, সেই রেল লাইন, সেই অদ্ভুত মহিলার সাথে এটা অনেকটু রিলেটেড রাসেল ভাই। লাস্ট পর্যন্ত অপরস্থ করা হয়, খবর দেওয়ার পরে তো রাসেল ভাই উনি তো নিজেই খুব হতভম্ব, পুরোটাই কানেক্ট করে এবং শেষে যেটা জিজ্ঞেস করে যে আমি তাহলে এত সব কানেক্ট করার কথাটা তার পুলিশ অফিসারকে বলে। তো পুলিশ এই কাজিনটা বলে, শোন তোকে আমি একটা কথা বলি, তোকে আমি একটা ছোট্ট মিথ্যা কথা বলেছিলাম, আমার যখন লাশটা ময়না তদন্ত শেষে হাসপাতালে নিচ্ছিলাম তখন লাশটা উধাও হয়ে যায়। তার মানে ওরকম কোনো লাশ ছিলই না, ট্রেনের সামনে আসলে কেউ লাফ দিয়ে পড়েনি এবং ওইখানে কোনো লাশ, এবং এটা শুধুমাত্র তিনিই দেখেছেন এবং যারা লাশ পেয়েছেন তারা কিন্তু সবাই লাশটা দেখেছে, ওই অদ্ভুত ব্যাপার, ওই মুহূর্তে দেখেছেন। পরবর্তী সময় এই লাশটার কোনো হদিস পাওয়া যায়নি, কিন্তু ওই মুহূর্তে কিন্তু যে লাশটা ঝাঁপ দিয়েছিল তার মাথাটা কিন্তু বা চেহারাটা কিন্তু ওই ছিল দেখে। পরবর্তীতে যে মেয়েটা আসছে ওইটার সাথে ওই মাথার চেহারা একদম অদ্ভুত মিল। এরপর থেকে রাসেল ভাই খুব আহামরি কোনো সমস্যাও হয় নাই, কিন্তু এটাই ছিল ঘটনা রাসেল ভাই। কোনো কথা হবে না, কারণ আমরা জানি যখনই বাবু ভাই আসেন তখনই আপনারা অপেক্ষায় থাকেন কখন তাকে শুনবেন। চলে যাচ্ছি সরাসরি আমাদের বাবু ভাইয়ের কাছে। গুড ইভিনিং লিসেনার্স, আমি আহমেদ বাবু। বাবু ভাই, আজকে অ্যাপে প্রচুর মানুষ শুনছেন, প্রচুর, এবং আমরা ধারণা করছি যে বাংলাদেশে তো আছেনই, অ্যাপে বেসিক্যালি যারা শুনছেন তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। কমেন্ট সেকশনে এসে আপনারা অবশ্যই লিখবেন। এবং বাবু ভাই, আপনি শুরুর সময় আপনি সবাইকে
যারা জি, জি। বাইরে আছেন তাদের জন্য আপনি আপনার জি, যারা ভূত এফএম শুনছেন এবং আগে থেকে শুনছেন এবং নতুন শুনছেন, অ্যাপে তো অনেকেই নতুন করে শোনা শুরু করছেন, কাজ 2-1 বছর মনে হয় লঞ্চ হয়েছে অ্যাপটা। তো দেশি বিদেশি অনেকেই অনেকেই শুনছেন, তাদের জন্য মানে জানিয়ে রাখছি আমার নিজের পরিচয়টাও, যে আমি ভূত এফএম আসছি 2012 সাল থেকে, এবং আমি একটা সময় যুক্তরাষ্ট্রে ছিলাম বেশ অনেক বছর, অনেক বছর। এক যুগের বেশি সময়। তো সেখানে এক সময় ঘুরে বেড়াতাম, কৈশোরে ছিলাম তখন, মানে ভৌতিক ব্যাপারে খুব আগ্রহ ছিল। And, এবং জায়গাগুলো যদি একটু মেনশন করতেন হয়তো ওখানে বিশেষ করে ওখানে ফ্লোরিডাতে হচ্ছে আমি মোটামুটি মানে আমার টাইম বেশিরভাগ সময় কেটেছে ফ্লোরিডাতে, ওয়েস্ট পাম বিচে। এছাড়াও নিউ ইয়র্কে ছিলাম কিছুদিন। ওই যে হন্টেড প্লেস গুলোর নাম Haunted বলেছিলেন place গুলো, যে হ্যাঁ, এখানে কিছু কিছু জায়গা আমি ওই সময় থেকে আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারি, যেমন আপনার ওখানে এলিগেটর অ্যালে যেটা আছে, এলিগেটর অ্যালের কথা সবাই বলে। দেন বয়েন্টন বিচের কিছু কিছু জায়গা আছে, এগুলো কথা বলেছে। দেন আপনার লেক মিয়াকা একটা জায়গা আছে, টি ল্যান্ড আছে, এরকম কিছু কিছু জায়গা। মানে অ্যাকচুয়ালি আমার যারা ফ্রেন্ড ছিল টিনেজার বয়সী, ওই দেশের যারা ছিল আর কি, আমেরিকান, ওরা প্রায় সাজেস্ট করতো আর কি যে এই জায়গাটা এরকম আছে, এই জায়গাটা এরকম আছে। তো আমিও যেহেতু এই ভূত লাভার ছিলাম তখন থেকে এবং আমরা এরকম রেট নামে একটা গ্রুপ করে বেশ ঘুরে বেড়াতাম। বাহ বাহ রেট বাহ স্ক্যানার্স নাম ছিল তখন। বাহ 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 বাহ। চমৎকার। তো এটাই হচ্ছে ঘুরে আমরা ফেরার ব্যাপার। ঘটনায় চলে যাই তাহলে হ্যাঁ, এখন। ঘটনাটা হচ্ছে রাসেল ভাই, এটা মিডল ইস্টের ঘটনা, সৌদি আরবের ঘটনা। আমি বলে রাখি যে সৌদি আরবের বিভিন্ন অংশে অনেক কিছু দেখা যায়, এটা অনেকেই বলে। এবং এটার কিছু কিছু ছোট রেফারেন্স যদি বলি, আমার মেজো মামাও উনি নিজেই এরকম দেখেছেন, ওনার নিজের চোখে দেখা। যেমন উনি থাকেন মদিনাতে। এটা ছোট্ট, এটা মানে ঘটনার আগে একটা প্রি স্টোরি বলে নেই জায়গার পরিচয় হিসাবে। আমার মেজো মামা যেমন তখন আমার মামি প্রেগনেন্ট ছিলেন, তখন উনি বাসায় একা থাকতেন, আমার মামা জবে যেতেন এবং রাত্রে আসতেন। উনি একটা স্টোরের এরিয়া ম্যানেজার একটা কোম্পানি, ওনার যে যাওয়া আসা করা লাগে। তো উনি যেমন একদিন রাত 3টার সময় এসছেন, এসে তখন উনি গেট খুলেছেন। গেট খোলার পরে উনি দেখেন যে ওনার সামনে যে একটা ওয়েড্রোব ছিল, ওয়েড্রোবের উপর একটা নীল আলো, আচ্ছা বেশ নীল আলো, বেশ একটা বলের মতো শেপ, এবং সেটা ওই ওয়েড্রপ থেকে উঠতে 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 পাশের জানলা দিয়ে আস্তে করে হারিয়ে চলে গেল। সো উনি খুব ভয় পেয়েছিলেন ওই দিন। হ্যাঁ, বাট হি হ্যাজ নান আদার চয়েস টু অ্যাকচুয়ালি ডিল উইথ দ্য সিচুয়েশন, কাজ ওখানে কেউ নেই, আত্মীয় স্বজন। আচ্ছা খুব ভয় পেয়েছিল। যাই হোক, মামার কাছেই শোনা যে ওই অঞ্চলে নাকি অনেক এরকম এই ধরনের ইনসিডেন্ট অনেক হয়। তো এর মধ্যে আরেকটা ইনসিডেন্টের কথা যেটা আমি বলবো, সেটা পল্টু নামে একজনের কাছে শোনা। তো পল্টু বলেছিল আমাকে, যখন সে অনেক ইয়াং ছিল, তার বয়স তখন 16-17 বছর, মানে সে জাস্ট মানে কেবল সে 18-র কাছে চলে গেছে বয়স। এরকম সময় তার বাড়িতে সে একটু মানে ছিল, দুরন্ত ছিল, বাইরে যেত, দুষ্টুমি করে বেড়াতো, হ্যাঁ, সিনেমা দেখতে চলে যেত। তো মফস্বল শহরে যেটা হয় আর কি, এরকম সময় বাবা মা খুব পিটুনি দেয় তাকে। তো খুব পিটুনি খেয়ে সে মন খারাপ করে বাসা থেকে পালিয়ে যায়। বাসা থেকে পালিয়ে গিয়ে ওর এক চাচার বাসায় ওঠে এবং চাচাকে বলে যে আমাকে তুমি বিদেশ পাঠায় দাও, আমি থাকবো না, বাড়ি যাবো না, পড়াশোনা গিভ আপ করে। তো চাচা তাকে অনেক কথা বলে যে তোরে কোথায় পাঠাবো, বিদেশে পাঠানোর অবস্থা নাই। তো এর মধ্যে তার বাবার সাথে যোগাযোগ করে, তার বাবা বলে ঠিক আছে, পড়াশোনা যদি না করতে চায় বিদেশে পাঠিয়ে দাও তাকে। তো বিদেশে পাঠানোর ওয়ে কি, ভালো কিছু পায় না। তো ওর চাচাই বুদ্ধি দেয় যে ছেলে যেহেতু দুষ্ট হয়ে যাচ্ছে, ও তো উড়নচণ্ডী, ওকে কোথায় পাঠাবো, সেখানে যে কি করবে না করবে, পরে এক প্রবলেমে পড়বে। আর ওখানকার শাস্তি তো খুব কঠিন, জানেন, মিডল ইস্টে কোনো কিছু হলেই কঠিন কঠিন শাস্তি থাকে। ভয়ঙ্কর। তো বলেছে এরকম কোন শাস্তিতে তোমার ছেলে যদি পড়ে যায়, তবে ওকে সোজা করার একটা উপায় আমি জানি। আচ্ছা। ও সব দুরন্ত বানা চলে যাবে, ওকে আমি ওখানে মেষ চারণার কাজ আছে, আচ্ছা ওকে বলবো না এটা আমি, বলে মানে ছোট বকরি চড়ায় আর কি, ছোট ছোট বকরি মরুভূমিতে চড়ায় এবং রিমোট একটা এরিয়াতে নিয়ে রেখে আসে, এবং ডেজার্টের মধ্যে একটা রিমোট এরিয়া রাখে, এবং তাদের একটা আপনার থাকার ক্যাম্প ট্যাম্প থাকে সেখানে। অনেকদিন পর পর, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর রেশন আসে, কাইন্ড অফ পানিশমেন্ট পানিশমেন্ট টাইপের। কিন্তু অনেকে করে কিন্তু এই কাজ। তো তার চাচা এরকম একটা ভিসায় পল্টুকে নিয়ে যায়। পল্টু যদিও জানতো না, সে জানতো তাকে এমনি একটা কাজে নিয়ে যাচ্ছে, বাট তাকে নিয়ে যায় হচ্ছে ওই জায়গায়। তো যাই হোক, যেই ক্যাম্পে ওকে নিয়ে যায়, সেখানে সে ছাড়াও আরো 2 জন মানে শ্রমিক ছিল, মরক্কান। তো ও যখন যায়, যে দেখে যে খুবই মানে ডিফারেন্ট টাইপের একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, ওই মেষের যত্ন, মেষ মানে ওই যে ছোট ছোট ওই বকরি টাইপের, এগুলো যত্ন নেওয়া লাগে, এগুলাকে পালন লাগে, এবং এগুলার যত মানে আপনার এই পালগুলার রক্ষণাবেক্ষণ, আগের মতো দিন তো আর নাই যে হাতে লাঠি নিয়ে দৌড়ায় পিছিয়ে, সেরকম না, এদের রক্ষণাবেক্ষণ করা, এদেরকে টেক কেয়ার করে রাখা, এগুলো হচ্ছে কাজ।
তো ও ওখানে থাকে কয়দিন, থাকার পরে তখনই পরিবেশটা খারাপ লাগা শুরু করে, কারণ ক্যাম্পের মধ্যে কেউ থাকে না, ধুধু প্রান্ত, সন্ধ্যার পর বেরোয় কোথাও যাওয়ার জায়গা নেই। সো ওর কাছে খুবই খারাপ অবস্থা। এর মধ্যে যেটা হয়, ওই মরক্কানদের কি একটা মানে প্রবলেম হয় না কিছু একটা, যে সামহাও ওর ওখান থেকে ওই দুইজনকেই সরায় নেওয়া হয় কিছুদিনের জন্য। আচ্ছা। সো বেসিক্যালি ও একাই ওই ক্যাম্পে থাকার টাইম এসে যায়, প্রায় এক সপ্তাহ মতো ওর একাই থাকতে হবে এখানে। এরকম একটা সিচুয়েশন এসে ওখানে পড়ে। তো যখন পড়ে তো বলতেছে যে ওকে একটা কর্নারের প্লটে থাকতে দেওয়া হয়। তো ওই জায়গাটা একটা মরক্কান ডিউটি করতো আর কি। তো সে মানে একটু অপ্রকৃতস্থ ছিল আর কি, তার আচরণগুলো ঠিক নর্মাল ছিল না। দেখা যেত কথা বলতো, হঠাৎ হঠাৎ তার উঠে যেত, সিজার উঠে যেত, বদলায় কথা বলতো। তো ওই ক্যাম্পটাতেই ওকে সরায় রাখা হয়। তো বলতেছে যে ওখানে যখন ফার্স্ট রাতে ওর এক্সপিরিয়েন্সটা, ও ওখানে রাতের বেলা ঘুমাইছে, হঠাৎ করে সে শুনতেছে, বেশ তখন মনে করেন 12টা-1টা বেজে গেছে আর কি, এরকম সময়। তো ও চেষ্টা করতেছিল বাংলাদেশ থেকে ওই যে গানের ক্যাসেট ট্যাসেট সে সময় পাওয়া যেত, সেগুলো ওয়াকম্যানে নিয়ে শোনার চেষ্টা করতেছিল। তো এক সময় ক্যাসেট শেষ হয়ে গেছে, তখন তো 60 মিনিটস এর লুপ, মানে এক এক পাশে 30 মিনিট। তো ওটা অফ করে সে শুইছে। হঠাৎ করে সে শুনে প্রচন্ড ডাকতেছে বকরিগুলা, এবং মনে হচ্ছে যে মানে আপনার ছটফট 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 শুরু করে দিছে এখানে। তো ওর কাছে মনে এরকম করতেছে কেন বকরি, এখানে তো কোনো পশু আসার কথা না। হ্যাঁ, মরুভূমিতে দূরে নাকি কুকুর থাকে কিছু, সেই কুকুর আসলো নাকি। একবার চিন্তা করছে আমি কেন যাব, ওই কুকুর তো শুনছি মানুষই খেয়ে ফেলে, তা আমার তো ওখানে যাওয়ার দরকার নেই, খাইলে মানে যদি সমস্যা হোক আমি এখান থেকে বেরোবো না। তো চিন্তা করে চুপ করে বসে থাকে। আবার ভয়ে চিন্তা করে যে মালিক কোম্পানি আসলে তাকে কি করবে, এটাও ভয় পাচ্ছে। মোট কথা সে টেন্সড অবস্থায় আছে। এরকম যখন অবস্থা, হঠাৎ করে সে দেখে যে তার যে ওই জানালা ছিল আর কি, জানালার মধ্যে মানে মনে হচ্ছে হুম হুম করে বাতাস, মানে খুব জোরে বাতাস বাড়ি খাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তারপর ঠাস করে একটা শব্দ হয়ে মনে হলো ওর গেটের ভিতরে একটা কিছু ধুপ করে পড়লো, মানে ওর দরজার ভেতরে এসে পড়লো। ও খেয়াল করলো যে জানলাটার মধ্যে বাড়ি মারতেছিল, সেই জানলাটা বাতাসে হালকা ফাঁক হয়ে গেছে, মানে এটা ওপরে উঠানোর জানালা সিস্টেমটা ছিল, যে লাইট শাটার সিস্টেম এরকম। তো সেটা উপরে একটু ফাঁক হয়ে গেছে এবং ওখান থেকে উড়ে যে কিছু ধাপ করে ওর দরজার কাছে পড়ছে। সো ও খুব ভয় পেয়ে যায়। রুমের মধ্যে কোনো আলো নাই, মানে এই যে ডিম লাইট বা লাইট কিছু জ্বালানো ছিল না। তো হালকা আলোতে সে খেয়াল করতেছে কিছু একটা বসায়। তো দেখে মনে হচ্ছে যে বেশ বড় সাইজের, লাইক কুকুর টুকুর কিছু এরকম যদি সাইজ হয় সেরকম কিছু একটা বসা। এবং একটু পরে দেখে ফ্ল্যাপ ফ্ল্যাপ, মানে যে ডানা ঝাপটালে যেরকম বাদুড় বা কিছু, সেরকম ডানা ঝাপটানোর শব্দ। ও একদম ভয় পেয়ে যে ও যেটা করে, মরুভূমির ওই অঞ্চলের টেম্পারেচারটা ছিল ঠান্ডা, মানে রাতের বেলা একটা কমফোর্টার টাইপের কিছু নিয়ে শুতে দিত। ও সেটাকে নিয়ে নিজের শরীর পুরো কভার করে ফেলে। তখন ও হঠাৎ শুনতে পায় খুব মানে গলায়, মানে এটাকে বলা হয় যে ঠিক নাকি বা কিচমিচি কোনো মহিলা যদি খুব কষ্ট করে কথা বলে, আচ্ছা, এরকম গলায় ওকে আরবিতে বলতেছে। ও এর মধ্যে মোটামুটি আরবি কিছু শিখে ফেলছিল। হ্যাঁ, ওকে বলতেছে তুই এইখানে কেন। হ্যাঁ, ওই ওর যে ওখানে যে মরক্কান কলিগ ছিল তার নাম বলছে সে কোথায়। হ্যাঁ, ও খুব ভয় পেয়ে যায়। ও বলে যে তুমি কে, মানে ও যতটুকু পারে আরবিতে ভাঙা ভাঙা বলে তুমি কে, আমি জানি না, ও বাড়ি গেছে, তুমি কে, এরকম ভয়ে সে উত্তর দেয়। তো ওকে তখন বলে যে তুই খুব রং জায়গায় আসছিস। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ওই ওর কলিগের নাম বলে যে এখানে তুই থাকবি না, আমি তোকে কিন্তু করে ফেলবো, মানে তোকে আমি মেরে ফেলবো, এরকম করে ভয় দেখায়। তো প্রচন্ড ভয় পেয়ে যায় বলে তুমি কে, বলে আমাকে দেখার সাহস কিন্তু তোর হবে না, দেখলে ভয় পাবি। ও তারপরে সাহসকে জিজ্ঞেস করে তুমি কে। তো তখন নাকি ও দেখে, আমার গুজবাম্প হচ্ছে, কারণ সিনটা আমি ভিজুয়ালাইজ করছিলাম রাসেল ভাই, ওই গেটের কাছ থেকে নাকি হালকা যেখানে আলো আসছে সেখানে হঠাৎ করে মনে হলো পুজো অবস্থার থেকে একটা মানুষ উঠে এভাবে দাঁড়াইছে, এবং হাইট বেশ অনেক উঁচা, পুরা শরীরটাই কালো রং টাইপের, মনে হচ্ছে যে ছাই কালো, মানে কাকের যেরকম রং হয় সেরকম। আর চুল মাথা থেকে এইভাবে এলোমেলো হয়ে নামছে নিচে, এবং দুইটা ডানা, পিঠের মধ্যে দুটো ডানা, এবং হ্যাঁ, এবং নিজের চোখে তাকাইছে, এবং সেটা হাসতেছে, এবং হাসির মুখ খুবই ভয়ঙ্কর। এবং ও এটা দেখে আর সহ্য করতে পারে না, ও চোখ বন্ধ করে ফেলে, বলে দোয়া পড়া শুরু করে। এবং তখন নাকি সে একটা মানে হালকা মানে হাসির মতো শব্দ পায়, এবং দেখে চলে গেছে নাই। তো ও বলে যে দ্বিতীয় দিন, ও তো দিনের বেলা ওই দিন ওর মানে খুবই খারাপ অবস্থা ছিল, মানে ওর জ্বরের মতো আসছে, এবং ওখানে কেউ নাই, মানে ওখানে যে সেখানে ওকে মানে বলবে এরকম নাই। ওদের একটা টেলিফোন ছিল, সেই টেলিফোন দিয়ে সে কোম্পানিতে কল দেয়, এবং ওদের খুব মিসট্রিট করতো আর কোম্পানির যে মূলীরা, তারা করতো না, মানে মানুষই মনে করতো না। তো ওকে মানে ও ফোন করে বলার চেষ্টা করে যে আমি এখানে সমস্যা আছি, এই সেই, কেউ কোনো ওর কাছে দামও দেয় না। তো সেকেন্ড রাতে ও
ও যেটা করে হুম। রাসেল ভাই, ও দোয়া দুরুদ পড়ে মানে খুব করে সে ওখানে ওই রুমের মধ্যে কষ্ট করে, ওখানে ছাড়া ওর থাকার কোনো উপায় নেই। এবং সেকেন্ড রাতে এরকমই শব্দ আসে, মানে এরকম শব্দ হয়ে ওই জিনিসটার সে দেখে রুমের মধ্যে উপস্থিতি, হাসে এবং হাসতেছে। এবার বলে যে তুই ওকে তো পাঠাই দিছিস, তুই আসিস, এবার তোর সাথে আমার বোঝাপড়া হবে সবকিছু, আচ্ছা। তোর সাথে বোঝাপড়া হবে। এবং ওকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে বিভিন্ন কিছু নিয়ে, ও উত্তর দেয়। তখন ও চিন্তা করে যে ও আমাকে প্রশ্ন করে, আমি ওর কাছ থেকে কেন প্রশ্ন করবো না, হুম, 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 হুম। আমি ওকে প্রশ্ন করবো। ও তখন তাকে সাহস করে জিজ্ঞেস করে যে তুই কে, তুমি কে? তখন সে বলে যে আমার নাম খান্নাস। নাম বলে? হ্যাঁ, বলে আমার নাম খান্নাস, আমার নাম খান্নাস, আমি এখানে থাকি, আমার বয়স এতশো বছর, ঠিক আছে। এবং ওই যে মরক্কান যে কলিগের নাম বলে, সে আমার মানে তাকে আমি পছন্দ করছিলাম, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে, তুই চাইলে আমাদের সম্পর্ক করতে পারিস, তোকে অনেক কিছু আমি জানাবো, আমার সাথে ফ্রেন্ডশিপ করলে তোকে অনেক কিছু জানাবো। ওর এই সাহসটা হয় না এবং ও মানে খুব এই জিনিসটা ভয় পেয়ে যায়। এবং ওই জিনিসটা দেখলে মানে ও দেখেই মানে দেখা সহ্য করার মতো না আর ওর কাছে। এবং তৃতীয় দিনে ওর বেশ রাসেল ভাই সকাল হয় এবং এরপর থেকে ওর জ্বর আসে, এন্ড ও এটা রেজিস্ট করতে পারে না, খুবই খারাপ অবস্থা। কোম্পানিতে শুধু কল করে বলে যে আমি মারা যাচ্ছি। তো এরকম অবস্থায় লাস্টে ওদের মালিক লোক পাঠায় এখানে, এসে ওকে ওখান থেকে রিকভার করে নিয়ে আসে, রিকভার করে নিয়ে এসে ওকে মানে শহরে নিয়ে আসে, এসে চিকিৎসা করে। জ্বর টর এসে যা খুব ও রিকোয়েস্ট করে যে তাকে চাকরির থেকে যাতে খালাস করে দেয় এবং পরবর্তীতে দেয়। বাট ও নাকি ওই দেশে আসার পরেও ওই জিনিসটাকে স্বপ্ন দেখতো মাঝে মাঝে ওর ভিতরে, এবং ও মাঝে মাঝে অপকৃষ্ট হয়ে যায়। এবং ওর কথাবার্তার মধ্যে হঠাৎই মাঝে মাঝে মানে একটা এসে পড়ে, ওই যে ওই ওর আগের কলিগ যেরকম ছিল হঠাৎ করে তোতলায় উঠতো, এই ধরনের ব্যাপার স্যাপার ওর মধ্যে এখনো আছে। ও এখনো বলে যে ওকে নাকি ওই যেখানে হুজুরের সাথে দেখাইছে, সে বলছে যে তোমার সাথে খুব খারাপ, খুব সিনিয়র একটা জিন তোমাকে পজেস্ট করছে বা তোমার উপর এখনো তার প্রভাব আছে। সো এবং এদের ক্ষমতা এত যে এরা এখান থেকে মিডল ইস্ট উড়ে যেতে তার বেশিক্ষণ সময় লাগে না, বাংলাদেশ থেকে মিডল ইস্ট পর্যন্ত উড়ে যাওয়া তার জন্য খুবই অল্প সময়ের ব্যাপার। এবং ওকে এর জন্য তাবিজ দিয়ে দিছে, মানে সে বলছে এখনো পজেস্ট। এবং সে বলছে যে মাঝে মাঝে সে এখনো অনেক কিছু দেখতে পায়, হ্যাঁ মানে বিভিন্ন জায়গায় কিছু দেখতে পায়। মনে করেন যে সে এক জায়গায় বসে আছে, সে ওই জায়গায় ফিল করতে পারে কি আছে এখানে, কি ধরনের ভাইব আছে, এবং এই প্রেজেন্স গুলো বুঝতে পারে। এটাই ছিল। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং আপনার ফ্যামিলির সবাই ভালো আছেন। ভাইয়া, আমার নাম ইবনে তাওরাত তামিম, বাসা উত্তরবঙ্গের দিনাজপুর জেলা, দিনাজপুর সদরে আমার বাসা, নিউটাউন উপশহরে। তো ঘটনায় আসা যাক। ঘটনার কথা বলতে গেলে এটা আমার আম্মুর মুখ থেকে শোনা, আম্মুর ফুপুর সাথে ঘটে যাওয়া ঘটনা, যে ঘটনার সাক্ষী ছিলেন আমার মা। তো ঘটনার সময়কাল আপনার 1990-এর আগে, 1987 থেকে 90-এর মাঝামাঝি। আম্মুর আসলে এক্স্যাক্টলি ডেট মনে নেই, ইয়ারটা মনে নেই। আম্মু তখন ক্লাস 7-এ না হলে 8-এ পড়ে। তো এমনই একদিন আম্মুর ফুপুর সাথে আর আম্মুর দুই বান্ধবীর সাথে আম্মু খেলছিল। তো আম্মুর এই ফুপুরা আমাদের এই বাসার 3 বাসা পরেই থাকতো, তারা এখন অন্য জায়গায় থাকে। তো আম্মুর এই ফুপুর সাথে আম্মুর বেশ ঘনিষ্ঠ সম্পর্কই ছিল, তারা সবসময় খেলাধুলা করতো, একসাথেই ক্লোজ ছিল আর কি। তো সেদিন আম্মু স্কুলে যায়নি। আম্মু সকাল থেকে ফুপুর সাথেই ছিলেন, খেলাধুলা করছিলেন। তো আম্মুর বাকি দুই বান্ধবী ছিল সাথে, তারা একসাথে খেলাধুলার পর দুপুরের ঠিক আগে, সময়টা ছিল আপনার ভর দুপুর 12টার পর। তো আম্মুর দুই বান্ধবী চলে যায়, ওরা দুপুরের সময় যেহেতু সবাই বাসায় চলে যায়। তো আম্মু বাসা যাওয়ার পথে সেই সময় তার ফুপু তাকে প্রস্তাব দেয় যে, ভাই বলে রাখা ভালো যে আমাদের নিউটাউনটা অনেক বড়, নিউটাউন 1 থেকে নিউটাউন 6 এইভাবে পার্টিশন করা। আমরা থাকি নিউটাউন 6। তো নিউটাউন 7 পার হয়ে, আমাদের নিউটাউন 7 আবার পাশাপাশি, নিউটাউন 7 পার হয়ে ওখানে একটা পানির ট্যাঙ্কি আছে, আগেও ছিল এখনো আছে। তো পানির ট্যাঙ্কির পাশে সেই সময়ে 90-এর আগে
তো আশেপাশে বোঝাই যাচ্ছে তখনকার নিউটন ছিল একদম জঙ্গল, আশেপাশে গাছগাছালি দিয়ে ভরা। সেখানে প্রায় বলা চলে যে বড় বড় কিছু গাছ ছিল, আম গাছ, জাম গাছ, লিচু গাছ। আর সময়কালটা গ্রীষ্মকাল ছিল, তো তাই সিজন চলতেছিল এই ফল ফ্রুটে। তো আম্মুর ফুপু আম্মুকে জিজ্ঞেস করে যে যাবি? আম্মু বলে কই? বলছে যে ওই যে পানির ট্যাঙ্কির ওখানে যে বড় জাম গাছটা আছে, ওখানকার জাম পাড়া আছে, খাবো সব। আম্মু বলে যে না, এই ভর দুপুরে যাব না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা বের হবো, তখন যাবো, তখন যাই জাম করে আন। আম্মুর ফুপু বলে যে না, এখনই যাবো, চল। কখন ঝড় হয় বলা যায় না, যদি ঝড়ে জামগুলো পড়ে যায় তখন তো আমরা পরে কিছু পাবো না। চল, এখন আকাশ শুকনো আছে, রোদ আছে, এখনই যাবো, চল। তো আম্মু তবুও বলে না, আমি এখন যাব না, এখন আমি বাসায় যাবো, বাসায় খাওয়া দাওয়া করবো, তারপর বিকালবেলা দেখা যাবে। তো আম্মুর ফুপু একপূর্বক জোর করা শুরু করে যে চল চল, যাইতেই হবে তোকে আমার সাথে, চল। তো আম্মু শেষে রাজি হয়, আচ্ছা চল। তো দুজনেই হাঁটতে হাঁটতে চলে যায় সে পানির ট্যাঙ্কির পাশে বড় জাম গাছের নিচে। সেই জাম গাছটা এখন নাই অবশ্য, সেখানে এখন নতুন নতুন ঘর বাড়ি হয়েছে। তো জাম গাছটা ছিল তখন মানে বেশ বড়ই ছিল। তো জাম গাছে জাম পাড়তে হইলে একজনটাকে উঠতে হবে, গাছে উঠে তারপর জাম পাড়ায় নিতে হবে। তো আম্মু অবশ্য গাছে উঠতে পারতো না, তো আম্মু তার ফুপুকে বললো যে তুমি গাছে উঠো, গাছে উঠে জামগুলো পাড়ায় আমার দাও, আমি সেগুলো পলিথিনে ভরতেছি। তো আম্মুর ফুপু সেরকম জাম গাছে উঠে জাম পাড়ানো শুরু করে। তো এখন হঠাৎ ওনার কেন জানি মনে হইলো যে আলতো একটা গরম বাতাসের ছোঁয়া লাগলো তার গায়ে। তো উনি আশেপাশে চাইলো যে কি হইলো, তো দেখে যে না, আশেপাশে তো কোনো বাতাস নেই, এই গরম হাওয়া কোথা থেকে আসলো তার গায়ে। তো উনি কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকলেন আশেপাশে, কিন্তু পরক্ষণে ভাবলেন না, এটা হয়তো ভুল ধারণা হইতে পারে। তারপর উনি জাম পাড়াতে কনসেন্ট্রেট করলেন। উনি জাম পাড়ায় নিচে দিচ্ছিলেন, আর আম্মু ওটা পুরায় পলিথিনে রাখতেছে। তা উনি যখন নিচে নামে আসলেন তখন আম্মুরে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, তোর গায়ে কি কোনো গরম বাতাস পাইছিস তুই? আম্মু বলে যে গরম বাতাসই তো হচ্ছে না, তুমি বাতাস কই থেকে পাই? তো আম্মুর ফুপু বলে যে আমি যখন জাম পাড়াচ্ছিলাম হঠাৎ আমার কেন জানি মনে হইলো যে একটা আলতো গরম হাওয়া আমার গায়ে লাগে। তো আম্মু বলে যে তো ওইটা তোমার ভুল ধারণা হবে, কিছু না, এই বাতাসই নেই, আশেপাশে পাতাই নড়তেছে না, বাতাস কই থেকে হলো, মনের ভুল ধারণা। চলো, জাম তো ভালোই হইলো, এবার বাসায় যাই খাই। তো তারা বাসায় আসে, পরে সিজন যেহেতু ওই লবণ মরিচ দিয়ে আম খাওয়ার, কাঁঠাল খাওয়ার, তো তারা জাম ওই লবণ মরিচ দিয়ে খাইলো। তারপর আম্মু দুপুরে বাসায় চলে আসলো, বাসায় এসে খাওয়া দাওয়া করলো। তারপর আবার বিকালে ওই ফুপু আম্মু বের হইলো খেলাধুলা করতে। তো আম্মুর ফুপু বের হইলো। তো না, আম্মুর ফুপু বের হয়নি, আম্মু প্রথমে ডাকতে যায় ওনাদের বাসায়। ডাকতে যায় তো দেখে যে আম্মুর ফুপু চুপচাপ বসে আছে একলা একটা ঘরে। তো আম্মু অবাক হয় না, আম্মু যায় বলে যে কি ব্যাপার, তুমি এইভাবে বসে আছো কেন? চলো, বিকালবেলা তো হয়েছে, চলো খেলি, দেখি ওই পাখিরাও আসছে। তখন ওর ফুপু কোনো কথা না বলে চুপচাপ উঠে, ওনার ফুপু কোনো কথা না বলে চুপচাপ উঠে আসে হাঁটতে হাঁটতে যায়। কিন্তু আম্মু একটা জিনিস লক্ষ্য করলো যে উনি বেশ চুপচাপ বলতে কোনো কথা বলে না, শুধু মনে হচ্ছে নিজের মনে কি জানি ভাবে। আম্মু নানান কিছু জিজ্ঞেস করতেছে, কিন্তু কোনো উত্তর তিনি দেন না। তিনি নিজের মনে কি যে ভাবতেছে না। আম্মু এক প্রকার কিছুটা অবাক হইলেন, তো তেমন কিছু মনে করলেন না, হয়তো কোনো কারণ থাকতে পারে চুপচাপ থাকা। ছোট মানুষ তো কি আর মনে করবে না। তো তারা বিকালবেলা যথাযথ খেললেন। খেলার সময় আমি দেখলেন যে আমার ফুপু না ওনাদের কাছে আসছে না কোনো কথা বলছে। উনি এক জায়গায় ওই আমাদের বাসার সামনে তখন একটা আম গাছ ছিল, এখন আম গাছটা নাই, ওই আম গাছের নিচে বসেই আছে। তো বসে আছে আর মাঝে মধ্যে উপরে তাকাচ্ছে, আবার নিচে চোখ নামাচ্ছে। তো আম্মু কিছু মনে করে না, আম্মু খেলা শেষে তারপর ওনার কাছে যায় ঠিক সন্ধ্যার আগে, মানে মাগরিবের আজানের আগে।
তো কাছে যায় ওনাকে ধাক্কা দেয়, যে ডাকে আর কি, প্রথমে ডাকে যে এই আমরা খেললাম, তুই আমাদের সাথে খেলি না। ভাই বলি যে আম্মুর ফুপু আম্মুর চেয়ে 3 থেকে 4 বছরের বড় ছিল, কিন্তু তবুও অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই ফুপুর সাথে আম্মু। তাই তারা একে অপরকে তুই বলেই ডাকতো, মাঝে মধ্যে তুমি বলতো। তো আম্মু বলছে এই তুই আমরা খেললাম, তুই আসি না কেন, কি হয়েছে তোর, তুই এরকম করছিস, চুপচাপ কোনো কথা বলিস না, কি ব্যাপার কি? তখন আম্মুর ফুপু কোনো রিপ্লাই দেয় না। তো আম্মুর ফুপু মানে রীতিমতো আমি নিজের মনে কি যে ভাবছে। আর আমার লক্ষ্য করি যে উনি আকাশের দিকে কেন উনি তাকায়, কি যে আকাশে কিছু নাই, অথচ উনি আকাশের দিকে কি যে তাকায় ভাবছে।